শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, নিশ্চয়ই সারাদিন অনেক ভালো যাবে আপনাদের। শুভ সকাল, তোমার সারাদিন অনেক সুন্দর হোক। ভালো অনেক আছো তো? ধন্যবাদ। শুভ সকাল তোমাকে। আমি ভালো, তুমি কেমন আছো আনিস? আমি ভীষণ ভালো আছি। সময়টা খুব উপভোগ করছি, কারণ বৈশাখ তো চলেই এসেছে এবং বৈশাখের ঝোড়ো হাওয়া ভালো মানুষের লাগছে। জীবনেও আসলে কখনো কখনো এরকম ঝোড়ো হওয়া যায়। আমার মনে হয় সবকিছু উতরে সামনে এগিয়ে যাওয়া, কাজ করা, কাজের সঙ্গে নিজেকে যুক্ত করা, সেটাই মনে হয় সমীহ হওয়া উচিত। নিশ্চয়ই চলো তাই। জানাই বিশেষ মানুষ আছেন, কে আছেন। চলো জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন বিশেষজ্ঞ ইশরাত শবনম। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে দেখে খুব ভালো লাগছে। বৈশাখের শুভেচ্ছা আপনাকে। আপনাদেরকেও। সাকি যেমনটি বলছিল, জীবনে ঝোড়ো হাওয়া আপনার জীবনেও নিশ্চয়ই এসেছে। সবকিছু, সব প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। কি বলবেন জীবন নিয়ে? আমি খুব ইতিবাচক একজন মানুষ। প্রতিবন্ধকতা আসলে শুধু একটা নিঃশ্বাস নিই এবং এগিয়ে যাওয়ার শপথ নিই। থেমে যাই না। থেমে না যাওয়াটাই, হ্যাঁ, থেমে না যাওয়াটাই আসলে আমার বেঁচে থাকার মূল মন্ত্র। বাহ, চমৎকার করে বললেন। আপনার জীবনের গল্পই শুনবো আসলে পুরো অনুষ্ঠান জুড়েই। একেবারে শৈশবে ফিরে যাই একটু। কেমন ছিল আপনার শৈশব? আমার শৈশব খুব শান্ত ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান এবং আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, তো যে কারণে হচ্ছে যে আমার বেড়ে ওঠাটা, যদিও জন্ম ঢাকাতে, কিন্তু বেড়ে ওঠার প্রথম অংশটুকু ঢাকার বাইরে। এবং আমি যখন স্কুলে জয়েন করি তখন থেকে আমরা ঢাকাতেই থাকি। তো যেটা হয় যে ভাই বোন না থাকলে আসলে সঙ্গী সাথী আশেপাশে তৈরি করে নিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে বই আমার সঙ্গী হয়ে উঠেছিল। আর আমি যেই গ্রুপের সাথে আসলে খেলাধুলা করতাম, এদের সবাই আমার থেকে বয়সে বড় ছিল। তো সেখানে যেটা হতো যে, হ্যাঁ, আদর পেয়েছি, মমতা পেয়েছি। আমার ছোটবেলাটা বাবা মায়ের মমতা, ভালোবাসা এবং আমি বলবো যে অনেক মনোযোগের মধ্যে কেটেছে। লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসতাম। লেখাপড়া, বই। ঢাকায় কোথায় হয়েছে জন্ম? ঢাকাতেই হলো হোলি ফ্যামিলি হসপিটাল। আচ্ছা, মানে থাকতেন কি সেখানে ইস্কাটনের কাছে? হ্যাঁ, আমাদের সরকারি বাসাটা কাছাকাছি ছিল, ওখানে ইস্কাটন গার্ডেনে। আচ্ছা, শৈশবের একটা বড় অংশ জুড়ে বলছিলেন যে মানে ঢাকার বাইরে, মানে প্রকৃতির কোনো সান্নিধ্য, বলতে চাচ্ছি কোনো গ্রামে বা মফস্বল শহরে কেটেছে কিনা, সেটা কোথায়? আসলে যখনকার মফস্বল শহরের স্মৃতি, তখন আমি খুবই ছোট। আচ্ছা, স্কুলের প্রথম একদম ক্লাস 1 থেকে আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, যে কারণে হচ্ছে যে সেই সময়ের স্মৃতিগুলো ঝাপসা। বাবা মায়ের সঙ্গ ছাড়া, কিছু ছবির স্মৃতি ছাড়া আসলে খুব বেশি মনে নেই। সেটা খুব বেশি মনে নেই। তবে ঢাকাও কিন্তু, তখনকার ঢাকা, আমি যখন স্কুলে পড়ি তখনকার ঢাকা কিন্তু শান্ত ছিল। আর বিশেষ করে আমরা যেহেতু মিন্টু রোডের কাছাকাছি থাকতাম, সেই এলাকাটা কিন্তু অনেক সবুজ ছিল, অনেক শান্ত ছিল, অনেক পরিশীলিত ছিল বলবো। আমার মনে আছে যে আমি আমার বাবা মার সাথে সকালবেলা আমাদের মর্নিং ওয়াকটা আমাদের খুব এনজয়েবল ছিল। আমরা প্রতিদিন সকালে বেরিয়ে পড়তাম এবং একটা খুব মজার স্মৃতি হচ্ছে যে আমাদের যে ফিজিক্যাল এডুকেশন ক্লাস হতো, সেখানে আমি যে এক্সারসাইজগুলো শিখে আসতাম, সেগুলো আমি ইমিটেট করতাম আমার বাবার সাথে। আমার বাবাকে আমি তখন সেগুলো শেখানোর চেষ্টা করতাম যে তুমি করো, এটা হলো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, তুমি পারছো না, ঠিক করে দেয়া। তো সেটা আমাদের স্মৃতির একটা অংশ হয়ে আছে। সেই জায়গাটা আমরা যখন রমনা পার্কের সামনে দিয়ে এখনো গাড়ি নিয়ে যাই, আমার বাবা ওই স্মৃতিটা রোমন্থন করেন এবং আমরা একবার হেসে নিই যে আমরা কত নিছক আনন্দে আমরা আসলে আমাদের সময়গুলো কাটিয়েছি, কিন্তু কত ভালো লাগার মুহূর্ত তৈরি হয়েছে। তো ওই মিন্টু রোডের আশেপাশের এলাকাগুলো, সেই সবুজ আসলে আমার ছোটবেলার এতই কাছের অংশ। যখনই কোনো মিটিংয়ে যাই বা ওদিকে কোনো কাজে যেতে হয়, আমি আসলে ছোটবেলাতেই ফিরে যাই, সত্যি কথা। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং শৈশব সবসময় রঙিন আমরা বলি, এবং আপনি বলছিলেন যে নিছক আনন্দ না, অথচ এগুলো এখন বড় বড় স্মৃতি, মানে আনন্দের একটা বিশাল জায়গা জুড়ে আছে, তাই না? আর একটা সময় কিন্তু আমরা খুব ছোটখাটো বিষয়ে আনন্দ পেতাম। বয়স যত বাড়ে, সেই আনন্দগুলো যেন কোথায় হারিয়ে যায়। শুধু কি বয়স আনিস, আমার মনে হয় এখনকার সময়টাই এরকম একটু অস্থির কিনা, যে খুব অল্পতেই আমরা আমাদের সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হয় না।
অনেক কিছু লাগে, তারপরেও যেন হচ্ছে না, এরকম একটা আবহে আমার মনে হয় আমাদের সময় যাচ্ছে। একদম নিশ্চয়ই সেটার অবসান ঘটবে। একটু জানতে চাই, পড়াশোনার কথা বলছিলেন, বই পড়ার একটা অভ্যেস ছিল, সেটা কি পরিবার থেকেই হলো নাকি একেবারেই নিজের বোধ থেকেই তৈরি হচ্ছিল ছোট ছোট করে? পরিবার থেকে কিছুটা, কারণ আমার বাবা মা দুজনই বইয়ের পোকা বলতে গেলে। তো খুব ছোটবেলা থেকে আমার পড়াশোনার জায়গাটা খুব স্পষ্ট ছিল এবং এবং খুব মনোযোগ দিয়ে তৈরি করা। তো আমার রিওয়ার্ড সিস্টেম ছিল হচ্ছে যে আমি এই টেস্টটিতে ভালো করলে আমি একটা বই পাবো, এবং অনেক সময় আমার মা বই কিনে এনে গল্পের বই কাচের আলমারির মধ্যে রেখে দিতেন, যে আমি ওটা দেখতাম। তো আমার রিওয়ার্ডটা আমার সামনে পরিষ্কার থাকতো যে আমি এই বইটা পড়তে পারবো, সুতরাং আমাকে এই টেস্টগুলো ভালো করতে হবে। এবং অবসরে এমনকি পরীক্ষার পড়ার মাঝেও আমার অবসর ছিল হচ্ছে আমার বইগুলো। সেটা কমেডি অমনিবাস থেকে শুরু করে শার্লক হোমসের পুরো ভলিউম আমি পড়ে ফেলেছিলাম মনে হয় ক্লাস 4 কি 5 এর মধ্যে। তিন গোয়েন্দা আমার খুব প্রিয় ছিল। এখনো সেই থ্রিলারের প্রতি যে আগ্রহটা, সেই আগ্রহটা তখন তৈরি হয়েছে, এখনো আমি আসলে সেই আগ্রহটাকে ক্যারি করি আমার নিজের সাথে। বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা বিরাট ভূমিকা রয়েছে বই পড়ার ক্ষেত্রে, সে অভিজ্ঞতাগুলো কেমন ছিল আপনার? বিশ্ব সাহিত্য কেন্দ্র কিন্তু আমি যেহেতু ভিকারুননিসা স্কুল এবং কলেজের ছাত্রী ছিলাম, যে কারণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কিন্তু ভিকারুননিসা স্কুলের সাথে এরকম একটি কার্যক্রম ছিল। ওনারা প্রতি সপ্তাহে একটি বই দিয়ে দিতেন এবং সেই সপ্তাহ শেষে সেই বইটা ফেরত দিলে নতুন আরেকটা বই দিতেন। তো আমার শহর ঢাকা বলে একটা বইয়ের কথা এখনো মনে আছে। খুবই খুবই আমি বলবো যে একটা ভালো অবদান ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের। আমার ছোটবেলার এই বইয়ের যে আগ্রহ, সেই সংগ্রহশালাতে আসলে সেই বইগুলো অনেকখানি আসলে ছোটবেলাটাই আমাদের জীবনটাকে গড়ে দেয়। আপনার সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে রয়েছে, দর্শকরা জানুক সেই তথ্যগুলো, আমি একটু দর্শকদের জানাতে চাই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাত শবনম। উন্নয়ন খাতে তার 1.5 যুগের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বুয়েট থেকে এবং স্ট্র্যাটেজিক ইনফরমেশন ম্যানেজমেন্টে MBA সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর আগে তিনি ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে সোশ্যাল প্রোটেকশন ও গ্রিন এনার্জি ট্রানজিশন পোর্টফোলিও পরিচালনা করেছেন। সবুজ জ্বালানি খাতে তিনি গ্রিন ইনভেস্টমেন্ট, বিদ্যুৎ উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও সোলার রুফটপ সম্প্রসারণ বিষয়ে একাধিক গবেষণা তত্ত্বাবধান করেছেন। পূর্বে কেয়ারে ডেপুটি চিফ অফ পার্টি হিসেবে সৌহার্দ্য 3 কর্মসূচির কৌশলগত বাস্তবায়ন ও USAID এর রিপোর্টিংয়ে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া প্র্যাকটিক্যাল অ্যাকশন কনসাল্টিং, বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ফোনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নীতি সংলাপ, প্রোগ্রাম ও টিম ম্যানেজমেন্ট, কৌশল প্রণয়ন, গবেষণা ও যোগাযোগ তার মূল দক্ষতার ক্ষেত্র। পেশাগত কাজের পাশাপাশি তিনি প্যাশনেট স্পিরিট নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। পাশাপাশি তো বিভিন্ন যোগা, বিভিন্ন বিষয় নিয়েও কাজ করছেন বোধহয় আপনি। আমি যোগা এবং মেডিটেশনের চর্চা নিয়মিত করার চেষ্টা করি এবং একই সাথে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন মেম্বার। আমি নিজে কোয়ান্টাম গ্র্যাজুয়েট। বহু বছর ধরে কোয়ান্টাম মেডিটেশন আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা শৈশবে একটু ফিরি, কারণ শৈশবের অনেক গল্প এখনো জমা হয়ে আছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা শুনছিলাম যে বই পড়া কতখানি আপনাকে প্রভাবিত করেছে। পরবর্তী জীবনেও কি আসলে বইয়ের পড়ার যে আসলে লেসনগুলো, এগুলো আপনাকে নিজের মতো করে বাঁচতে সাহায্য করেছে নিশ্চয়ই? একদমই তাই, একদমই। আমি একই সাথে একটি বইয়ের কথা বলবো, ইতি তোমার মা বলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বই। এটি আমার নিজের কেনা নয়, আমি উপস্থিত বক্তৃতাতে ভালো স্থান পেয়েছিলাম, তো যে কারণে আমাকে এটি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। এই বইটি আমি কতবার পড়েছি আমি বলতে পারবো না, একটা খুব চিকন বই, কিন্তু এর মধ্যে যে মানুষের মানবীয় গুণাবলীকে আসলে চর্চা করার জন্য যে কতখানি আলোকিত করা যায় এই চর্চার মধ্যে দিয়ে, সেই বিষয়টাই এসছে। এবং সেখান থেকে আসলে আমার মধ্যে বোধহয় কিছু মানবীয় গুণাবলী আস্তে আস্তে জেগে ওঠে। কি আমি ফিরে যাই সেই বইটা ছোটবেলার, কিন্তু আমি এখনো ইতি তোমার মা পড়লে সেই ছোটবেলার সেই সহজাত যে প্রবৃত্তিগুলো আছে সেগুলো আমার মধ্যে জেগে ওঠে। স্বপ্ন দেখা, মানুষের কল্যাণের জন্য কাজ করা, এই জিনিসগুলো ফিরে ফিরে আসে আমার মাঝে। কি চমৎকার না! এই যে মানে ছোটবেলা, মানে পড়াশোনা, বই পড়া, নিতান্তই বলা যায় যে নিজের আগ্রহটাই মনে হয় বেশি ছিল বরাবরই আপনার। খেলাধুলা বা অন্য কোনো কিছু মানে আছে না যে গান করা, আপনি বলছিলেন উপস্থিত বক্তৃতা, এগুলো কখনো টানতো না আপনাকে?
খেলাধুলা আমি খুব বেশি খেলাধুলা আসলে কখনোই রাইট ছিলাম না। গান শিখেছি, আমার বাসায় বাফার ওস্তাদ এসে গান শেখাতেন। যদিও চর্চাটাকে খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয়নি আসলে, যখন কর্মক্ষেত্রে ঢুকে গেছি কিংবা পড়াশোনার চাপও যখন ছিল তখন খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয়নি। গান ছিল, আর আমি ছবি আঁকতে খুব পছন্দ করতাম। ছবি আঁকার জন্য কখনো প্রাতিষ্ঠানিক কোনো সময় দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু ছবি আঁকাটাও আমার সাথে রয়েছে, রং আমার সাথে রয়েছে বহু বছর। এই ছবি আঁকা নিয়ে একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসলে ঢুকলাম, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তো তখন বুয়েটে পরীক্ষা দেব এটা তো আগে থেকে ঠিক ছিল, মেডিকেলের পরীক্ষা এটা দিব, কিন্তু ইঞ্জিনিয়ারিংটাই আসলে মূল লক্ষ্য ছিল। একই সাথে আর্কিটেকচার, যেহেতু বুয়েটে দুটো সেকশন, একটা হচ্ছে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং, দুটো উইংয়ে আমি পরীক্ষা দেব। যদিও আর্কিটেকচারের জন্য আমি কোনো প্রাতিষ্ঠানিক কোচিং কিংবা কোনো টিচারের কাছে যাওয়া সেটা করিনি। আমার নিজস্ব সেন্স থেকে আর্কিটেকচার পরীক্ষাতে 1.5 ঘন্টার একটা ছবি আঁকার অংশ থাকে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়াও ছবি আঁকার অংশটুকু থাকে। সেই পরীক্ষায় বসে যখন রেজাল্ট হলো তখন দেখা গেল আর্কিটেকচারের ভর্তি পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছি, এবং এটা আমার জন্য আসলে অনেক বড় রেকগনিশন ছিল। পরবর্তীতে যদিও আমি পার্সু করিনি আর্কিটেকচারে পড়া, বরং আমি সিভিল ইঞ্জিনিয়ারটাকেই বেছে নিয়েছি। কিন্তু আসলে যে প্রাতিষ্ঠানিক শিক্ষাই সবসময় মানুষকে পরিচালিত করে না, বরং নিজের মধ্যে যে ন্যাকটা থাকে সেই ন্যাকটাকেও আসলে নার্চার করার অনেক জায়গা থাকে। সেই জিনিসটা আমি ওইখান থেকে একটা রেকগনিশন পেয়েছিলাম, এবং সেটাকে আমি ক্যারি করি এখনো। অনেক সময় একটু নিজের থেকে ছুটি নিতে হলে রং তুলি নিয়ে বসে যাই, সেটাও ওই গ্রামার মেনটেন করে হয়তো হয় না, কিন্তু হয় আর কি, কিছু একটা নিশ্চয়ই দাঁড়ায়। আসলে একদমই তাই। কি বলছিলে বলো? মানে বাবা মার ফোকাসটা কি ছিল? এই যে বলছিলেন যে কালারটাও পছন্দ করতেন, মানে সেটা তো বোঝাই গেল যে আপনি ভর্তি পরীক্ষায় সেকেন্ড পজিশন নিলেন, মানে কোনো কোচিং বা কোনো টিচারের সহযোগিতা ছাড়াই। তো এই যে ছোটবেলায় পড়াশোনা, বই পড়া, গান করা, আঁকাআঁকি করা, বাবা মা কি চাইতেন? বাবা মা, আমি যেটা বলবো যে কখনো কোথাও কিছুতে চাপ দেননি। তবে যখন আমি ইঞ্জিনিয়ারিং এর সিদ্ধান্তটা নিলাম, যেহেতু একমাত্র সন্তান, অবশ্যই পরিবারের মধ্যে সবারই তো কিছু এক্সপেকটেশন থাকে, এবং আমি ছোটবেলা থেকে আমার কোনো পরীক্ষাতেই আমার রেজাল্ট মানে ফার্স্ট ছাড়া কিছু ছিলাম না, যে কারণে হলো যে বাবা মার এক্সপেকটেশনটা ছিল যে ভালো কিছু করি, যাই করি। ভর্তির সময় আমার পরিবার ত্রিধা বিভক্ত হয়ে গেল, 3টি ভাগ। একজন কেউ বলছেন যে শাবনমকে আসলে ডাক্তার হিসেবেই বোধহয় ভালো মানাবে, আরেক দল একটা ছোট ভাগ ছিল যারা আর্কিটেকচারের দিকে ছিল, মেজরিটি ছিলেন হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংটাই আসলে সে পার্সু করুক। আমার মনে হয় তারা, বাংলাদেশে ইঞ্জিনিয়ার মেয়ে পাওয়া খুব মুশকিল, এবং ক্যারিয়ারটাও ইউনিক হবে, এবং সত্যি তাই হলো। আসলে আমি তখন সিলেক্ট করলাম সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং আমি যে সেকশনে ছিলাম বুয়েটে, সেই সেকশনে 66 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 6টা মেয়ে ছিল। আমরা মাত্র একটা বেঞ্চে 6টা মেয়ের জায়গা হয়ে যেত, বাকি পুরো ক্লাস আসলে ছেলে ছিল। আমি যখন ক্যারিয়ার পার্সু করতে শুরু করলাম আসলে তখন বুঝতে পারলাম যে টেকনিক্যাল ফিল্ডে মেয়েদেরকে আমরা নেত্রী হিসেবে পাই খুব কম, এবং এটা হয়তোবা পরিবার থেকেও একটা প্রভাব থাকে। পরিবার সবসময় মেয়েদেরকে সার্ভিস ওরিয়েন্টেড কিংবা হচ্ছে সেবামূলক কাজে আসলে বেশি দেখতে পছন্দ করে। এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন না যে বাবা মার প্রেশার, এটা আমরা সবসময়ই বলি যে পরিবারের চাপ নেই বা চাপ না থাকাটাই উচিত, কিন্তু আমাদের কখনো কখনো মনে হয় যেন কখনো কখনো আসলে থাকাটা উচিত, কারণ বাবা মারা তো সন্তানের ভবিষ্যৎ দেখতে পান, এবং তাদের যে এক্সপেকটেশনের কথা আমরা বলি সেটা হওয়াটা খুব স্বাভাবিক না? মানে আপনি এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? এখন তো অনেকটাই পরিণত, আপনি নিজেও একজন মা হয়েছেন। হ্যাঁ, আমি বলবো যে হ্যাঁ, বাবা মা এবং পুরো পারিপার্শ্বিকতা বা পুরো পরিবারের আসলে একটা আমি বলবো যে অবদান থাকে একটা মেয়ে বলি বা একটা ছেলে বলি তার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আসলে ঠিক গাইডেন্সটা ওনাদের কাছ থেকেই আসে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যেহেতু এখন মা হয়েছি, আমি বুঝতে পারি যে আসলে বাবা মার অবদানটা ঠিক কতখানি, কারণ আমার বাবা মা অনেক ব্যস্ত ছিলেন, তারা তাদের নিজেদের জীবনচর্চা নিশ্চয়ই একটা ব্যস্ত পরিসরে তাদের সময় কেটেছে, কিন্তু
কিন্তু কখনো তাদের মনোযোগের বাইরে আমি কিন্তু যাইনি। এবং আমাকে যেহেতু আমি একমাত্র সন্তান, আমি কন্যা, এবং সমাজ আসলে একটা কন্যার কাছ থেকে কিছু নির্দিষ্ট ছবি বা ইমেজ আশা করে, সেই জায়গা থেকে আমি বলবো যে আমার বাবা মা আমাকে সেই উদার ক্ষেত্রটা দিতে চেষ্টা করেছেন সব সময়, যাতে হলো আমি উড়তে পারি। আমার মায়ের কথা ছিল, তুমি ওড়ো, তোমার এই জায়গা রইলো, আছি আমরা তোমার পিছনে আছি। তো আমার মেয়ের ক্ষেত্রে আমি চেষ্টা করি সেই জিনিসটা দিতে, আমার মেয়েকে সেই স্বপ্নটা দিতে চেষ্টা করি। স্বপ্নই দিতে পারবো আসলে, তাই না? বাকিটা তো তার নিজেকেই করে নিতে হবে। সেটাই। একটু মায়ের কথা জানতে চাই। বাবা তো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, যেটি বলছিলেন, একটু মাকে নিয়ে শুনি। আমার মা আমার জীবনে দেখা সবচেয়ে উজ্জ্বল নারী। তিনি তার ছাত্র জীবনেরও অনেকখানি আমি দেখেছি, কারণ হচ্ছে আমার মায়ের সাথে আমার বাবার যখন বিয়ে হয় তখনও তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, এবং আমার মা মাস্টার্স কমপ্লিট করেন যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। উনি ওনার ক্লাসে উনি ফার্স্ট হয়েছেন। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন এবং উনি ফার্স্ট হয়েছেন। উনি আমার পড়াশোনা, আমার পরদিনের টিফিন, আমার সমস্ত কাপড় চোপড় অর্গানাইজ করে আমাকে ঘুম পাড়িয়ে পড়তে যেতেন। পরদিন সকালে ওনারও পরীক্ষা থাকতো। এবং আমি বলবো যে এই যে অর্গানাইজড একটা প্যাটার্ন আমি দেখেছি, সেটি আমাকে অনেকখানি প্রভাবিত করেছে। আমি শাড়ি পরতে ভালোবাসি, কারণ আমি আমার মাকে দেখেছি যে আমার মা যে কোনো সময় খুব অল্প সময়ে শাড়ি পরে সুন্দর তৈরি হয়ে যেতেন। এবং আমার মা আসলে আমি বলবো যে তার ক্যারিয়ার হয়তো আরো বড় হতে পারতো, কিন্তু তিনি আমাকে সময় দিয়েছেন। সবচেয়ে মূল্যবান কিন্তু সময়। আমরা একটা মানুষ হিসাবে আরেকটা মানুষকে সবচেয়ে বেশি মূল্যবান যে জিনিসটি দিতে পারি সেটি সময়। আমার মেয়েকে বড় করার ক্ষেত্রেও আমার মায়ের অবদান সর্বাধিক, কারণ আমি দেশে কাজ করেছি, বিদেশে কাজ করেছি, আমাকে ভাবতে হয়নি পেছনে যে আসলে আমার মা আছেন, আমার সন্তানের কি হবে। যে কোনো ক্ষেত্রে আমার মা আমার থেকে বেশি করবেন, এই ভরসা, এই বিশ্বাস ছিল বলেই আমি নিশ্চিন্তে আসলে আমার সেই যে উড়ার ক্ষেত্রটাকে বিস্তৃত করতে পেরেছি। সেই বিশ্বাস, ভরসা আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে যে সবার আগে মনে হয় মায়ের স্থানটাই চলে আসে। আসলে সন্তানদের যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মা বাবার যে আত্মত্যাগ, এটা আসলে আমরা অনেকেই স্বীকার করি না, কিন্তু আসলে মা বাবার ভালোবাসা, সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়াটা কঠিন। একদমই অন্ধকার কিন্তু বাবা মা ছাড়া। আমি গতকালকে আসলে ফ্লাইটে দেশের বাইরে থেকে ফিরেছি, তো আবহাওয়ার কারণে আমার ফ্লাইটটা 4 ঘন্টা ডিলে হয়েছে। আমি এয়ারপোর্টে বসে তখন আসলে হয় না যে ওইটা তো অবসর সময়, ওই সময়টা ক্যালেন্ডারে ছিল না, তো তখন আমি ভাবছিলাম যে আসলে আমার বাবা মা ছাড়া আসলে আমি কি করতাম, এই সময়টা কি হতো যদি আমার বাবা মা আমার সাথে, আমার পাশে, বা আমার মাথার উপরে ছায়ার মতো হয়ে না থাকতেন। তো এবং আমি সময় থাকতে আসলে বাবা মাকে কদর করতে চাই, বাবা মা চলে যাওয়ার পরে নয়। আর আমি এই আঙ্গিকে আসলে আমার কাজ করারও ইচ্ছা আছে, কারণ আমি আমার আশেপাশে দেখি যে অনেক পরিশীলিত পরিবারেও কিন্তু বয়োবৃদ্ধরা অবহেলিত। এটি কখনো আসলে ইচ্ছাকৃত, কখনো হয়তোবা অনিচ্ছাকৃত হয়ে থাকে। যেমন আমি যদি আমার নিজের ব্যাচমেটদের কথা বলি, আমার ব্যাচমেটদের অধিকাংশই কিন্তু দেশের বাইরে সেটেল করেছেন। আমি আমার প্রতিবেশীদের কথা যদি বলি, সেখানেও হচ্ছেন এনারা সবাই আমার বাবার হয়তো ব্যাচমেট, কিন্তু ওনাদের ছেলে মেয়েদের ভালো উন্নত জীবনের জন্য ওনারা বিদেশে চলে গিয়েছেন। ফিরে দেখার সময়টুকু কিন্তু শুধু ওই ভিডিও কলেই হয়, কিন্তু সব প্রয়োজন একজন বয়োবৃদ্ধের কিন্তু ভিডিও কলে সম্পন্ন হয় না। একদমই না, কিন্তু সেই বাস্তবতার মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে অনেকটাই। আসলে সর্বোচ্চ ভালোবাসা আমাদের বাবা মাকে দেওয়া উচিত। একদম। একটু বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে শুনি, বিশেষ করে বুয়েটে যখন আপনি পড়াশোনা শুরু করলেন, নিশ্চয়ই সেটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমি বলবো, সেই সময়টা নিয়ে একটু জানতে চাই। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যেটা হলো যে মেয়েদের সংখ্যা তো কম, আমি বললাম, এবং আমরা খুবই কাছের বন্ধু হয়ে গেলাম। এবং সত্যি কথা যেটা, যে বুয়েটের এই সার্কেল কিন্তু আমি বলবো যে এক অর্থে আমার এখনকার পরিসরের মধ্যেও সংযুক্ত রয়েছেন, এবং আমি তাদের সাথে সংযুক্ত। আমি বুয়েটে যেতে এখনো ভালোবাসি, এবং আমি বলবো যে আমি সৌভাগ্যবানদের মধ্যে একজন যার এখনো বুয়েটে কাজ থাকে। মানে আমার কর্মসূত্রেও আসলে বুয়েটের সাথে কিছু সংযুক্ততা রয়েছে। বুয়েটের একটি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ITN বুয়েট, যার সাথে যে অর্গানাইজেশনে আমি কাজ করি, প্র্যাকটিক্যাল অ্যাকশন, আমাদের একটি অ্যাগ্রিমেন্ট রয়েছে। আমরা
একসাথে কাজ করি বিভিন্ন গবেষণা বিষয়ে এবং বিভিন্ন আমি বলবো ইঞ্জিনিয়ারিং ইন ডেভেলপমেন্ট যে বিষয়গুলো রয়েছে সে সমস্ত ক্ষেত্রে আমাদের কাজ হয়। এখনো সেই ছাত্র জীবনে ফিরে যাই, আলমা ম্যাটার বলে যে কথাটা আছে, যখন যখন বুয়েটে যাই তখন সেই স্মৃতি রোমন্থন গুলো হয়। আর বছরে অন্তত 1 থেকে 2 বার একটা সম্মিলনী হয়, যেখানে হলো আমাদের বুয়েটে যারা কাছের বন্ধু আছে, এখনো যারা বুয়েটে টিচার আছেন তাদের সাথে একটা গ্যাদারিং হয়, বুয়েট টিচার্স ক্লাব, সেটা আমরা ভেন্যু হিসেবে সিলেক্ট করি এবং আমরা যাওয়ার চেষ্টা করি। অন্তত যারা ঢাকায় আছেন এবং অনেকেই বিদেশ থেকে আসলেও আমরা সেই উপলক্ষকে কেন্দ্র করেও একসাথে হওয়ার চেষ্টা করি। এই যে প্রকৌশলে পড়াশোনা করা, সেখান থেকে ব্যবস্থাপনায় আসা, মানে এটা কি একেবারেই কাকতালীয় নাকি আসলে ঠিকঠাক সেট করেই আসা? আমার একটা লক্ষ্য ছিল যেটা হচ্ছে আমি ক্যারিয়ারটা আমি স্টুডেন্ট লাইফ থেকে কিছুটা প্ল্যান করতে চেষ্টা করেছিলাম। আচ্ছা, সেখানে আমার যেটা মনে হয়েছিল যে ডাইভার্সিফিকেশনের প্রয়োজন। সেই ডাইভার্সিফিকেশনটা এমন হবে যে আমি যে কোনো অপশনকে আসলে আমার অ্যাডজাস্ট করতে পারবো আমার ক্যারিয়ারের মধ্যে। তো সেখান থেকে আসলে আমার এই ব্যবসায় কেমন একটু যদি শুনি আমি, এখনকার অনেক স্টুডেন্টরাই তো আছেন, কিংবা এই যে আপনি যেটা বলছিলেন যে স্টুডেন্ট লাইফ থেকে আসলে মোটামুটি একটা সেট করবার একটা প্রবণতা ছিল যে এইমটা আসলে কোথায় যাবে, কি করব, এটা নিয়ে আসলে সবসময় একটা কনফিউশন থাকে এবং এখনো আছে। এবং অনেক সময় অনেক স্টুডেন্টদেরকে আমরা বলতেও শুনি যে আসলে এটা বোঝা কঠিন যে কোথায় গিয়ে আমি থামবো বা কোন জায়গাটাতে আবার আমার নতুন করে শুরু করা উচিত। সেজন্যই আপনার সেই সিরিয়ালটা একটু জানতে চাচ্ছি যে কেমন ছিল। হ্যাঁ, আমার ক্যারিয়ারের যে স্ট্রিমটা, সেই স্ট্রিমটা যদি ফলো করেন তাহলে কিন্তু এটি কোনো একটা জায়গায় সীমাবদ্ধ ছিল না। এবং আমি বলবো যে আমার এই যে কনসিয়াস যে চয়েসটা ছিল পড়াশোনার ক্ষেত্রে, সেটি আমাকে অনেকখানি হেল্প করেছে। আমি শুরু করেছি গ্রামীণ ফোন দিয়ে, যদিও সেটা আমার আলটিমেট গন্তব্য ছিল না, কিন্তু আমি স্টপ গ্যাপটা অন্য সরকারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, সেই কারণে আমি সেখানে ছিলাম। এবং গ্রামীণ ফোন, তারপরে আমি গিয়েছি হলো বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে আমি কিন্তু 27তম বিসিএস প্রশাসন ক্যাডারেও আমি চাকরি করেছি। এবং এরপরে ফিরে এসে আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করি ডেপুটেশনে। সেই ডেপুটেশন থেকে আমার ডেভেলপমেন্ট ফিল্ডে ঢোকা আসলে। তো এই বিশদ জায়গাটুকু এই কারণে বললাম, কারণ হচ্ছে আমি যখন গ্রামীণ ফোনে জয়েন করেছি, একটা অদ্ভুত অবজারভেশন হলো, আমি 7 দিনের মধ্যে আমাকে সিনিয়র ডেকে নিয়ে উনি আমাকে ট্রেনার্স গ্রুপের মধ্যে দিয়ে দেন, যেখানে আমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানে পরের জীবনের কথা বলছেন, পাশ করার পরের কথা বলছি। 2006-এ আমার ক্যারিয়ার শুরু হয়। তো আমাকে 7 দিনের মধ্যে উনি আসলে পিক করলেন, যে বললেন যে আমি তোমার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি দেখতে পাচ্ছি, তুমি ট্রেনার্স গ্রুপে জয়েন করো, তুমি অন্য নতুন যারা ফ্রেশার্স আসবে তাদেরকে ট্রেন করবে। তো আমার আসলে এখনকার ইউথদের কথা যেটা বললেন খুবই ইম্পর্টেন্ট, তারা কিন্তু এক ধরনের এক তো নিরাপত্তাহীনতায় ভোগে, আর আসলে ইনডিসাইসিভনেস, কোথায় সিদ্ধান্তটা কোথায় গিয়ে থামবে সেই জায়গাটাতে একটা কনফিউশন সবসময় থাকে। তো আসলে আমি বলবো যে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা নেতৃত্বের প্রকাশের মধ্যে দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি যে একটা কিছু করতে পারি, আমি লিড করতে পারি, এই প্রকাশটা আসলে নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের স্পিচ, নিজের অ্যাকশনের মধ্যে দিয়ে দেখানোটা খুব জরুরি। পড়াশোনা অবশ্যই একটা বেসিস হিসেবে কাজ করে। আমার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট স্টাডিজ দুটোই আমাকে হেল্প করেছে আমার ক্যারিয়ারকে শেপ করতে, কিন্তু অ্যাটিটিউডটা কি হবে, এই অ্যাটিটিউডটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি অনেক বেশি সাবমিসিভ হয়ে শুরু করি এবং আমি ভেবেই নিই যে আমি আসলে অন্যের অধীনে কাজ করব, আনুগত্যই আমার স্ট্র্যাটেজি, তাহলে আপনার স্ট্রিম একরকম হবে। আর আপনি যদি কঠিন জিনিসটা দেখেও, কঠিন চ্যালেঞ্জটা দেখেও মনে করেন ঠিক আছে, নিই না এই চ্যালেঞ্জটা, আমি লিড করতে চেষ্টা করি, নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে দাঁড়াবো। শেষটা হয়তো প্রথমে জানা থাকবে না, কিন্তু যদি এই লিডারশিপের কোয়ালিটিটা আমি শোকেস করতে পারি, আমি নিশ্চিত যে ঠিক ক্ষেত্র, ঠিক মানুষ আপনাকে পিক করে নেবে। নিজের ভেতরের মানুষটাই আসলে আমাদেরকে পরিবর্তন করে এবং এগিয়ে নিয়ে যায়। আপনি প্রশাসন ক্যাডারে চাকরি করেছেন নিশ্চয়ই, এবং এই জবটা ছাড়াটা নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য। হ্যাঁ, নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং ছিল। তার একটা কারণ হলো যে আমার বাবাও প্রশাসন ক্যাডারেই ছিলেন, যে কারণে এটি আমার ক্ষেত্রে যেটা ছিল কিছু পারিবারিক জটিলতা তৈরি হয়েছিল, যে কারণে আমি সেই সময়টাতে সেই ঠিক মোডটাতে আমাকে আর ওখানে কন্টিনিউ করতে পারিনি আমি। কিন্তু ফিরে আসার পরে আমাকে
প্রিপেয়ার করতে হয়েছে। আমার যেটা বললাম যে আমি ডেপুটেশনে চলে গিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, এবং সেখানে আমার নিজের আবার আরেকবার ডিসকভার হলো। আপনি যেটা বললেন যে নিজেকে জানা, আমরা জানি নো দাই সেলফ বলে একটা কথা আছে। তো এই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা ছিল সেখানে আমি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে ছিলাম, এবং ওই প্রজেক্টের যে ডকুমেন্টগুলো, যে রিসার্চগুলো, যে স্টাডিগুলো, প্রজেক্ট এভ্যালুয়েশনগুলো, সেগুলো পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে এই তো আমার স্পেস, এখানেই আমার কাজ করার কথা। এবং সেখান থেকে আসলে ওই ডেভেলপমেন্ট ফিল্ডের যে ন্যাকটা, সেটা আমি নিজের মধ্যে আবিষ্কার করতে পারলাম, এবং তখন আমি কনসিয়াসলি আসলে ডেভেলপমেন্ট মানে এই ফিল্ডে আসার পরেই আপনি আবিষ্কার করলেন যে এটাই আপনার কাজের জায়গা, এটাতেই আমি কাজ করব। আমার ক্ষেত্রে মানে এতদিন খুঁজে পাচ্ছিলেন না নিজেকে? হ্যাঁ, তখন সবই ভালো লাগছে, কিন্তু আসলে কোথায় আমি নিজেকে আসলে ঠিকভাবে প্লেস করতে পারবো, আমার একটা ফুটপ্রিন্ট আমি তৈরি করতে পারবো। আমরা তো সবাই কাজ করি একটা ফুটপ্রিন্ট তৈরি করার জন্য, তাই না? যাতে দিনের শেষে বা জীবনের শেষের দিকে গিয়ে যখন ফিরে তাকাবো, আমার মনে হবে যে হ্যাঁ, আমার একটা ফুটপ্রিন্ট আছে এখানে, মানুষ আমাকে আমার এই কাজের জন্য মনে করবে। তো তখন আমার মনে হয়েছে যে এইখানে আমি আমার ফুটপ্রিন্টটাকে তৈরি করতে পারবো। তখন আমি ডেভেলপমেন্ট ফিল্ডে চলে আসলাম। আমি আমার ডেভেলপমেন্ট ফিল্ডের প্রথম যে সংস্থা, সেখানে আমি ইন্টারন্যাশনাল স্টাফ হিসেবে জয়েন করি, এবং আমার ইন্টারভিউ হয়েছিল জার্মানি, ইন্ডিয়া এবং বাংলাদেশের বোর্ডের মধ্যে। খুবই কম্পিটিটিভ এক্সাম ছিল। এই ধরনের ইন্টারভিউগুলো কি অনলাইনে হয়? পার্শিয়ালি ফিজিক্যাল প্রেজেন্সটা থাকে বাংলাদেশের অফিসে, এবং অনলাইনে বাকি ইন্টারভিউয়াররা সংযুক্ত হন, এবং মাল্টিপল লেয়ার্স থাকে, আসলে অনেকগুলো লেয়ার পাস করতে হয়। অভিজ্ঞতাগুলো আসলে ঠিক কেমন? কারণ অনেকেই আসলে এই ধরনের, আপনি যে কাজের ক্ষেত্রে কাজ করছেন সেখানে কাজ করতে চান, কোন কোন বিষয়গুলো আসলে একটু মাথায় রাখতে হয় এই ধরনের ইন্টারন্যাশনাল ফিল্ডে যদি কাজ করতে চায় কেউ, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয়, একটু অভিজ্ঞতাটা বলেন। খুবই রেলিভেন্ট প্রশ্ন আমি সময়ে এই প্রশ্নটা আমি অনেক ফেস করি। আমি বলবো প্রিপারেশন, প্রস্তুতির কোনো বিকল্প নেই। কারণ আমরা ইন্টারভিউ বোর্ড, যেহেতু এখন আমাকে ইন্টারভিউ বোর্ডে বসতে হয়, আমি বুঝি ক্যান্ডিডেট প্রস্তুতি নিয়ে এসেছে নাকি প্রস্তুতি ছাড়া চলে এসেছে, এবং যে প্রস্তুতি নিয়ে এসেছে, যে প্রস্তুতি নিতে সময় দিয়েছে, নিশ্চয়ই সে অ্যাডিশনাল একটা ইমপ্রেশন ইন্টারভিউ বোর্ডের উপরে তৈরি করতে পারে। সেক্ষেত্রে এখন আমাদের কিন্তু অনেক সোর্স রয়েছে আমাদের কাছে, ইন্টারনেট, হোল ওয়ার্ল্ড অফ ইন্টারনেট ওপেন, তাই না? সেক্ষেত্রে হলো আসলে অনেক কমন প্রশ্ন। ইনফ্যাক্ট আমার নিজের যে চ্যানেলটা রয়েছে প্যাশনেট স্পিরিট, সেখানেও আমি অনেকগুলো কমন প্রশ্ন নিয়ে আলাপ করেছি, যেখানে হলো প্রস্তুতির আসলে অনেক সুযোগ রয়েছে। আপনি সময় দিলে, আপনি যদি স্মার্ট হন, তাহলে আপনি সেখানে সময় দিয়ে নিজেকে তৈরি করে ইন্টারভিউ বোর্ডের সামনে প্রেজেন্ট করতে পারবেন। যেটি বলার সেটি হচ্ছে যে যেমন আপনার স্ট্রেংথ কি বা আপনার উইকনেস কি, সেখানে উইকনেসগুলোকে আসলে কিন্তু আমি স্ট্রেংথের একটা মুখোশ পরিয়ে উইকনেস হিসেবে প্রকাশ করতে পারি। তো এই যে এরকম কিছু কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনি যখন ভাববেন, নিজেকে নিয়ে, নিজের প্রস্তুতি নিয়ে ভাববেন, সময় দিবেন, রিহার্স করবেন, আপনি রেকর্ড করতে পারেন, আপনি ভিডিও করে নিজেকে দেখতে পারেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনি কিভাবে কথা বলছেন, এটা কি খুব মনে হচ্ছে যে আপনি খুব ভীত হয়ে আছেন, নাকি আপনি ওপেন আপ করে কথা বলছেন, আপনি কি কনভারসেশন করছেন নাকি শুধু উত্তরটা দিচ্ছেন, সেই জায়গাটাতেই আসলে আপনার মুনশিয়ানা সেখানে শর্ট অ্যানালাইসিস করতে হবে আসলে, তাই না? নিজের অ্যাবসলিউটলি। জি, একটু শুনছিলাম যে উন্নয়ন খাতে আপনার কাজ, আপনি এখন আছেন প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হিসেবে। সেখানে কাজের অভিজ্ঞতার কথা যদি আমরা একটু শুনতে চাই। প্র্যাকটিক্যাল অ্যাকশন আমার চুজ করার ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল অ্যাকশন আমি বলবো যে আমরা তো অর্গানাইজেশনকেও চুজ করি, অর্গানাইজেশন কেবলমাত্র কিন্তু আমাদেরকে চুজ করে না। এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, এগুলো আমাকে অনেক টানে, এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের শুরুটা আসলে কিন্তু সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন নিয়ে। আমরা কি করে প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, যারা ভালনারেবল কমিউনিটি রয়েছে, তাদের কাছে প্রযুক্তিকে নিয়ে যেতে পারি। প্রযুক্তি কেবলমাত্র বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার জন্য আসলে নয়, বরং তাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে ছোট ছোট চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোকে আসলে সার্ভ করার জন্য টেকনোলজিকে কি করে নিয়ে যাওয়া যায়, প্র্যাকটিক্যাল অ্যাকশন সেই এন্ডে কাজ করে। মূলত 4টা স্ট্রিম রয়েছে। যেমন আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, ক্লাইমেট চেঞ্জকে কি করে হলো এগ্রিকালচারের মাধ্যমে অ্যাড্রেস করা যায়, কিংবা লাইভলিহুডের মাধ্যমে অ্যাড্রেস করা যায়। আজকাল হিট স্ট্রেস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেইখানে আমরা কি করে টেকনোলজিকে কাজে লাগাতে পারি, সেটি একটি বড় খাত।
ইনোভেটিভ টেকনোলজি ফর ফার্মিং, এটা নিয়ে আমরা কাজ করি। তৃতীয় হলো যেহেতু আমার ক্যারিয়ারে সোলার কিংবা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ রয়েছে, আমি সেই জায়গাটাতেও গুরুত্ব দিই। আমাদের অর্গানাইজেশনেরও একটি স্ট্রিম আসলে স্ট্র্যাটেজিক্যালি সেই দিকটাকে দেখে। এবং ফাইনালি আরবান রেজিলিয়েন্স, যেখানে আমরা ওয়েস্ট বলতে যা বুঝি, বর্জ্য ব্যবস্থাপনা বলতে যা বুঝি, তার প্রতিটি অংশকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এবং ওয়েস্টকে কি করে ওয়েলথে পরিণত করা যায় সেটা আমাদের অর্গানাইজেশনের একটা মোটো। আমরা মিউনিসিপ্যাল ওয়েস্ট নিয়ে কাজ করি, যেখানে হলো আমাদের প্রতিদিনকার যে বাসাবাড়ির যে বর্জ্য কালেক্ট করা হয় সেটা, সেপটিক ট্যাঙ্কে যে ওয়েস্ট থাকে সেটা, প্লাস্টিক যে ওয়েস্টগুলো আসলে আমাদের শহরকে দূষিত করে চলেছে সেটি আমাদের কাজের একটি বড় অংশ এবং আমাদের কাজের একটা বড় ব্রেক থ্রু বলবো। কারণ আমরা প্লাস্টিককে রিসাইকেল করে এখন আমরা ফার্নিচার তৈরি করছি, একই সাথে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা তেল তৈরি করছি, যে তেলটা ডিজেলের রিপ্লেসমেন্ট। আজকাল ফুয়েল নিয়ে অনেক কথাবার্তা চলছে। এই প্রক্রিয়াটা যদি সফলভাবে আমরা চালিয়ে যেতে পারি, আসলে আমরা ডিজেলের একটা রিপ্লেসমেন্ট পাবো। আমরা অলরেডি এখন যারা কৃষক রয়েছেন তাদের যে সমস্ত মেশিনারিজ, সেগুলোতে আমরা এই তেলগুলো দিয়ে থাকি, ওনারা আমাদের প্ল্যান্ট থেকে সেটি সংগ্রহ করে নিয়ে যান। আর এর বাইরে ওয়েস্টের থেকে কম্পোস্ট তৈরি করা হয়। এই কম্পোস্টগুলো আসলে অর্গ্যানিক্যালি যে সমস্ত ফার্মিং হয় সেই ফার্মিংয়ের ক্ষেত্রে অনেকগুলো মাধ্যমে আপনারা কাজ করছেন। আপনি কি এই ডেজিগনেশন নিয়েই প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশে জয়েন করলেন? একটু জানতে চাচ্ছি, মানে এই প্রশ্নটা এই জন্যই করা যে আপনার ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা সেই জায়গা থেকে। হ্যাঁ, আমার কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকশনে 2টা টেনিয়রে কাজ করেছি। আমি 2014 থেকে 19 সাল পর্যন্ত প্র্যাকটিক্যাল অ্যাকশন কনসাল্টিং যে উইংটি রয়েছে সেটির আমি কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছি। এবং তখন ওই উইংটির যে ম্যান্ডেট ছিল সেটি হচ্ছে যে এই ডেভেলপমেন্ট উইং যে কাজগুলো করে, যেগুলো ফিল্ডে আসলে ইমপ্লিমেন্টেড হয়ে প্রুভেন হয়ে আসে, সেই প্রুভেন টেকনোলজিগুলোকে আসলে নলেজ বডিতে আসলে এটাকে অফার করা কিংবা অ্যাসেস করা এবং এটাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার কাজটি করা, সেটি ছিল প্র্যাকটিক্যাল অ্যাকশন কনসাল্টিংয়ের কাজ। তো সেখানে অবশ্যই ফিল্ডের যে সম্পৃক্ততা ছিল সেটিতে বললামই। এছাড়াও যখন আমি কেয়ারে ছিলাম, সৌহার্দ্য প্রোগ্রামটি বাংলাদেশের কিন্তু ইউএসএইডের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এবং এটি বাংলাদেশের চর এবং বাংলাদেশের হাওর এলাকাতে যারা এই প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে নিয়ে কাজের অভিজ্ঞতাটা এখানে আমার হয়েছে। আমি সুনামগঞ্জের একদম গহীন হাওরেও গিয়েছি, আমি চর এলাকাতে মাইলের পর মাইল হেঁটেওছি, কমিউনিটির সাথে যে আঙিনাতে যে বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলোতে বসেছি এবং তারাই আমাকে আসলে উৎসাহ যোগায়। একটু যদি শুনি, মানে কেমন ছিল তাদের সঙ্গে, নিশ্চয়ই আপনার থাকতেও হয়েছে, বিভিন্ন কাজের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করতে হয়েছে। আপনি যেই বিষয়টি নিয়ে সেখানে গিয়েছেন সেই জায়গাটা আসলে কতটুকু সাকসেস হলো, সেই সব কিছু মিলেই যদি একটু জানি। আমি বলবো যে আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠী বলতে যাদেরকে বোঝাই, তাদের চ্যালেঞ্জগুলো আমরা কখনো একটা অফিস রুমের ভিতরে এসি রুমে বসে বুঝবো না কিংবা গাড়িতে বসে বুঝবো না, তাদের কাছে যেতে হয়। এবং তাদের চ্যালেঞ্জগুলো এমন যে প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনে ঠিক কি মানে নিয়ে দাঁড়ায় সেটি যদি দেখতে হয় তাহলে তাদের সাথে থাকতে হয়, কথা বলতে হয়। এবং নারীর জীবনের সংগ্রামের কথা আমি বলবো। অনেক নারী যার হয়তোবা স্বামী কাজে গিয়েছিলেন আর ফিরে আসেন নাই, কিংবা জেলে জনগোষ্ঠীর হয়তো স্বামী বেঁচেই নাই, কিন্তু পুরো পরিবারটিকে তার কিন্তু টেনে নিতে হচ্ছে। এবং সেক্ষেত্রে যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো আসলে অনেক অ্যাবান্ডেন্ট নয়, অনেক নয়, অল্প কিছু রিসোর্স দিয়ে তিনি চেষ্টা করছেন যে সার্বিকভাবে কতখানি নিজের জীবনকে চালিয়ে নেওয়া যায়। তার মধ্যেও নারীদের সংগ্রাম ঠিক এতখানি যে তারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর চেষ্টা করছেন, নিজের কিছু সঞ্চয় করছেন, বিপদের সময় তারা কিভাবে বাঁচবেন সেই চেষ্টাগুলো করছেন। আমি অনেক প্রান্তিক নারী যারা একদম এক্সট্রিম চরে কাজ করে বা এক্সট্রিম হাওরে কাজ করে, ওনারা দোকান চালাচ্ছেন, কিংবা রাতের বেলা হয়তো আমরা একটা সোলার প্যানেল দিতে পেরেছি ওনাকে, ওনার লাইট জ্বালানোর জন্য। উনি আগে হয়তো শুধুমাত্র দিনে কাজ করতে পারতেন, দিনে সেলাই করতে পারতেন কিংবা পুতুল বানাতে পারতেন, এখন রাতে ওই কাজটাকে উনি এক্সটেন্ড করতে পারেন। তাতে যেটা হয় উনি হয়তো আরো 50 পিস পুতুল রাতের বেলা বানিয়ে ফেলতে পারেন। এই ছোট্ট ছোট্ট করে কিন্তু সঞ্চয়গুলোকে বাড়িয়ে তিনি সংগ্রামী নারী হিসেবে উনি গ্র্যাজুয়েট করতে চেষ্টা করছেন পরের লেভেলটাতে, এবং অনেক কিছু শেখার আছে ওনাদের কাছ থেকে। আমি অনেক যে সুবিধাগুলো দেন নিয়েছি ওনাদের কাছ থেকে। যেমন আপনি সোলার প্যানেলের কথা বলছিলেন, এগুলো আসলে তাদের দেওয়ার সিস্টেমটা আসলে কি? তারা নিশ্চয়ই এগুলোর জন্য পে করে।
করে কি? এখানে হ্যাঁ, এখানে দুটো পদ্ধতি আছে। এখন তো আসলে আমরা গ্রান্ট ফান্ডিং এর কথা অনেক কম বলি, কারণ গ্রান্ট ফান্ডিং তো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সেক্ষেত্রে যেটা হয় যে ওনারা কিছু সহজ লোন, আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন থাকেন তাদের কাছে সহজ লোন নিয়ে এই ইকুইপমেন্টগুলো, এটি শুধু সোলার প্যানেলের ক্ষেত্রে নয়, আমরা এখন যেটাকে বলে ক্লিন কুকিং, আমরা ক্লিন কুকিং এর ফেসিলিটিগুলো ওনাদেরকে দিতে চেষ্টা করছি। কারণ হলো এখন আপনারা জানেন যে আসলে বায়ু দূষণের একটা পরিণতি কিন্তু যারা গ্রামীণ নারী আছেন তাদের জন্য, তাদের স্বাস্থ্যের উপরে অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ ওনারা ইনহেল করেন যে কাঠের চুলায় যে রান্নাটা হয় সেটা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে অত্যন্ত ডিসকারেজও করেন। যে কারণে আমরা এখন যে ইলেকট্রিসিটি বেসড যে কুকিংগুলো আছে সেটাতে ওনাদেরকে উৎসাহিত করতে চেষ্টা করছি। একটা অফার থাকে যে ওনারা স্বাস্থ্যগত যে সমস্ত ক্ষতি হয় বা যে মেডিকেল কস্টগুলো আছে সেটাকে মিনিমাইজ করে উনি এই টুলগুলোকে অ্যাভেল করতে পারবেন। আর একই সাথে ওই যে সহজ লোন যেটা বললাম, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে তিনি ওখান থেকে লোনটা নিয়ে ধীরে ধীরে পে করে এটাকে উনি ওনার নিজের করে এই যে নিতে পারেন। সহজ লোন, এটা অনেক সময় দুঃসহ হয়ে ওঠে গ্রামীণ জীবনে, আমরা কখনো কখনো শুনেছি। আপনাদের ক্ষেত্রে সেই পলিসিগুলো কি, সেগুলো একটু ছোট ছোট করে শুনবো আজকে আমরা। যেহেতু আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশন মাইক্রো ফাইন্যান্স এজেন্সি নয়, সে কারণে হলো আমরা হলো এইরকম পার্টনার অর্গানাইজেশনের সাথে কাজ করি, এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি এই দুঃসহ পর্যায়ে যাতে ঋণটা না পৌঁছায় সেই জন্য পার্টনার অর্গানাইজেশনের যে ম্যান্ডেটগুলো আছে সেক্ষেত্রে আমাদের আসলে কিছু ডিউ ডিলিজেন্স করতে হয়। যে কোনো অর্গানাইজেশনকেই আমরা চাইলে পার্টনার করতে পারি না। সেক্ষেত্রে তার কমিউনিটির এন্ডে আসলে তার ব্যবহার কীরকম, তারা কি করে কমিউনিটিকে ডিল করেন এবং কাগজে পত্রে আসলে এর অবস্থান কেমন, সেই জিনিসগুলোকে বিচার বিবেচনা করে তারপরে আমরা পার্টনারশিপে যাই এবং তার কার্যক্রমকে আমরা সমর্থন করি তখন। জি, চমৎকার। আপনি বলছিলেন যে গ্রিন এনার্জি, রিনিউয়েবল সোলার বা রিনিউয়েবল এনার্জি, সেগুলো নিয়েও আপনারা কাজ করেন। এরকম বিভিন্ন কাজের অভিজ্ঞতাই তো আসলে আপনাদের রয়েছে, এবং একই সঙ্গে আপনি কেয়ারের কথা বলছিলেন, কেয়ারের যে সৌহার্দ্য যে প্রজেক্টটি রয়েছে সেটি নিয়েও আপনারা কাজ করেছেন। এই যে কাজগুলো করা, সেগুলোর ক্ষেত্রে তো নিশ্চয়ই আপনাদের সাকসেসের একটা জায়গা আছে। সাকসেস রেটটা নিয়েও যদি একটু জানতে চাই, যে বাংলাদেশেরই যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে এই কাজগুলো করে আসলে কি আমরা পুরোপুরি সেই সাকসেসের জায়গাতে আসতে পেরেছি বা আসতে পারছি কিনা? আচ্ছা, আমাদের একটা মোটো বা ম্যান্ডেট থাকে হচ্ছে আমরা যে কমিউনিটিকে নিয়ে কাজ করব তার স্বনির্ভরতার জায়গাটাকে তৈরি করে দেয়া। এবং দেখুন, একটি সাপোর্ট যদি সারা জীবন ধরে তাকে সাহায্য করতে থাকে তাহলে কিন্তু তিনি আর গ্র্যাজুয়েট করছেন না, তার উত্তরণ করছেন না, তিনি একই লেভেলে থেকে যাচ্ছেন। তো সেখানে আমাদের স্বনির্ভরতা অ্যাসেস করার জন্য কতগুলো আলাদা আলাদা ইন্ডিকেটর থাকে, এবং এটি আমরা প্রজেক্ট টু প্রজেক্ট বেসও করে থাকি, আমরা অর্গানাইজেশনের ম্যান্ডেটের মধ্যেও আমরা করে থাকি, এবং অবশ্যই আমরা যখন কোনো ডোনারের ফান্ডিংয়ে কাজ করি আমাদেরকে রিপোর্টও করতে হয়। সুতরাং সেইখানটাতে যদি আমরা ঠিক স্বনির্ভরতার অ্যাসেসমেন্টের ইন্ডিকেটরগুলোতে হিট করতে না পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের সফলতার জায়গায় আমরা ছোট হয়ে যাই। সুতরাং সেখানে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবেই প্রথমেই কাজগুলো করতে হয়। এক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করি, সেটা হচ্ছে এক্সিট বিফোর ইউ এন্টার। তার মানে হচ্ছে আমার গোলটা ঠিক কোথায় গিয়ে শেষ হবে সেটি আমি শুরুতে যখন প্ল্যানিং করব তখনই আমি ঠিক করে ফেলি, যাতে অন্তত ওই ইন্ডিকেটরগুলোতে আমরা কখনো ফেল না করি। আসলে এই নন প্রফিট অর্গানাইজেশনগুলো আসলে বাংলাদেশের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখছে, যেটা আসলে খুবই ইতিবাচক একটা বিষয়। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশে কাজ করেছেন, মানে সেখানে কাজের অভিজ্ঞতাটা ঠিক কেমন আপনার? সেখানে কাজের অভিজ্ঞতাটা অত্যন্ত ইন্টারেস্টিং আমি বলবো, কারণ আমি ইউরোপিয়ান ইউনিয়নে যেই পোর্টফোলিওগুলো ডিল করেছি তার মধ্যে একটি ছিল বাজেট সাপোর্ট প্রোগ্রাম। এটি হলো সামাজিক সুরক্ষা কার্যক্রম নিয়ে কাজ করে, এবং সেখানে হলো যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে সমস্ত কর্মী রয়েছেন তারা যখন আনএমপ্লয়েড থাকেন তখন তাদের সোশ্যাল সিকিউরিটি কী হবে এটি। এবং এর বাইরে আমি চামড়া খাত নিয়ে কাজ করার একটা সুযোগ পেয়েছি, যেটি আমার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে একটি বড় ব্রেক থ্রু ছিল, এবং আমি মনে করি যে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতিতেও এর একটা বড় প্রভাব আমরা সামনেই দেখতে পাবো আসলে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে কাজের যে ক্ষেত্র ছিল তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকে, কিন্তু চামড়া খাত আসলে এত
বিশাল আমি বলবো এত স্পষ্ট ছিল না। তো আমাকে যখন এই রোলটি অফার করা হয় তখন আমি আমার যিনি হেড অফ ডেভেলপমেন্ট কোঅপারেশন ছিলেন তাকে আমি কনভিন্স করি যে আমরা সবসময় অন্য দু একটি খাত নিয়ে আসলে বেশি কথা সবসময় বলি এবং সেখানে এই সমস্ত ফান্ডিংগুলোকে সোর্স করতে চেষ্টা করি বা আমরা ওখানেই ফস্টার করতে চেষ্টা করি। কিন্তু তাতে যেটা হয় যে বাংলাদেশের অর্থনীতি কেবলমাত্র একটি দুইটি বাস্কেটের উপরই অনেক বেশি নির্ভরশীল। সেখানে যদি আমরা ফেল করি তাহলে আমরা ফুল অর্থনীতি নিয়ে আসলে একটা ব্রেকডাউনের মধ্যে চলে যাব। সেক্ষেত্রে অন্য অপশন হতে পারে চামড়া, এবং এই আমার সেখান থেকে উনি কনভিন্স হলেন এবং এখান থেকেই আমরা চামড়া খাতের জন্য আসলে কি করব সেটা ঠিক করলাম। আমি চামড়া শিল্প নিয়ে লেখাপড়া করেছি। চামড়া শিল্পের যারা বড় প্রমিনেন্ট স্পেশালিস্ট বাংলাদেশে রয়েছেন এবং ইন্টারন্যাশনালি রয়েছেন তাদের সাথে আমি তখন কনভারসেশনে জড়াই এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট রয়েছে সাভারে, সেই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে বহুবার ভিজিট করেছি, শর্টফলগুলো কোথায় সেটা বোঝার চেষ্টা করেছি এবং আমি ভৈরবে গিয়েছি যেখানে ক্ষুদ্র চামড়া উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ হয় এবং অ্যাসোসিয়েশনগুলোর সাথে মিট করতে চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আসলে গ্যাপগুলো কোথায়। একই সাথে সরকারের সাথেও আমাদের হাই লেভেল অনেকগুলো মিটিংস হয়েছে। তার থেকে আমরা আসলে চামড়া খাতের উত্তরণের জন্য যে প্রথম যে অ্যাসেসমেন্টগুলো, যে ডিজাইন ফল্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা, সেগুলোর কাজগুলো শুরু করতে পেরেছি। এটি আমি বলবো যে আমার ব্যক্তিগত প্রফেশনাল জায়গা থেকে আমি একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় দেখি সেখানে, এবং আমি এটাকে ফলো করি, মনিটর করি। আমার বর্তমান অর্গানাইজেশনেও আমরা আসলে চামড়া খাত নিয়ে কাজ করতে শুরু করেছি। শর্টফলগুলো আসলে কোথায়? শর্টফলগুলো আমি বলবো দুটো জায়গাতে। একটি হচ্ছে যে সরকারের দিক থেকে একটা প্রায়োরিটির জায়গা, অগ্রাধিকার দেওয়া যে এই খাতটি নিয়ে আমরা কাজ করব সেটি, এবং আরেকটি হচ্ছে যে আমরা টেকনিক্যাল যে আসপেক্টগুলো রয়েছে সেই আসপেক্টগুলোকে আসলে সবার দিক থেকে নিয়ে এসে একসাথে সবাইকে নিয়ে এসে কাজ করা, সেই দৃঢ় অঙ্গীকারটি আমরা এখনো দেখতে পাই না। তো এটি আস্তে আস্তে এখন স্পষ্টীকরণ হচ্ছে, এবং যেহেতু আমি এবং আমার সাথে এই সহযোদ্ধা অনেকেই রয়েছেন এই খাতকে নিয়ে কাজ করার ক্ষেত্রে, আমরা হয়তোবা সামনে এটার উজ্জ্বল দিন দেখতে পাবো বলে আমরা সবসময় এই খাত নিয়ে দেখে যে পলিসি মেকিং এ আসলে একটা পরিবর্তন দরকার, তাই তো? পলিসি মেকিংয়ে অবশ্যই পরিবর্তন দরকার, এবং দায়িত্বটা কাকে দেওয়া হচ্ছে, কারণ এখন একটি নির্দিষ্ট সংস্থাকে দায়িত্বটা দেওয়া আছে। যদি আমি স্পষ্ট করে বলতে চাই, বেসিকের আন্ডারে আছে হলো চামড়া খাত বা এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটি। ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেটি হলো মোটা দাগে টেকনোলজিক্যাল, কেমিক্যাল, বিভিন্ন রকম বিষয়ে টেকনিক্যাল বিষয়ের মধ্যে রয়েছে, এবং বেসিক হলো কিন্তু ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য তৈরি করা। তাহলে ক্ষুদ্র শিল্পর আন্ডারে যদি এরকম বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে রাখা হয়, আসলে এখানে একটা মিস অ্যালাইনমেন্ট রয়েছে। এই মিস অ্যালাইনমেন্টটাকে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করতে না পারবো, আসলে আমাদের জন্য প্রতিপদেই বাধার একটা জায়গা থাকবে। তো এই ডিসিশন মেকারসদেরকে এই জায়গাটাতে আসলে প্রথমেই লেন্সটাকে ফেলতে হবে, দেখতে হবে। এক্সপার্টসরা অ্যাভেলেবল আছেন, এবং আমি বলবো যে ডোনর কমিউনিটিও এখানে, কিন্তু আমি প্রত্যেকটি ডোনর কমিউনিটির মেম্বারসদের কাছে গিয়েছি আমার এই কাজের সূত্রে, এবং আমি দেখেছি আগ্রহের জায়গা অনেক, কিন্তু সাজাতে হবে আমাদেরকে আমাদের সেক্টরটাকে। এই বিষয়ের কথাটাকে একটা বিষয় দিয়ে ক্লোজ করি, সেটি হচ্ছে আমি যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমার ফেয়ারওয়েল হচ্ছিল, তখন হেড অফ ডেভেলপমেন্ট কোঅপারেশন বলেছেন যে বাংলাদেশের লেদার সেক্টর যদি কোনোদিন একটা মনুমেন্ট বানাতে চায় বা কারো স্মৃতিচারণ করতে চায়, সবার প্রথমে ইশরাত শবনমের নামে একটা মনুমেন্ট হতে হবে। তো এটি আমার জন্য অনেক বড় অ্যাপ্রিসিয়েশনের জায়গা ছিল। হয়তো এত বড় কিছু করতে পারিনি, কিন্তু আলাপটা যে শুরু হয়েছে, আলোচনাটা যে শুরু হয়েছে, সেটি আমার জন্য স্বস্তির জায়গা। তার মানে নিশ্চয়ই আমরা আশাবাদী অস্থিরতা নিশ্চয়ই একসময় আমরা কাজ করে যাব, আমরা আছি। জি জি। আমরা একটু আপনার একটা চ্যানেল রয়েছে প্যাশনেট স্পিরিট ইউটিউব চ্যানেল, এটি নিয়ে একটু জানতে চাই যে এখানে ইয়োগা থেকে শুরু করে আপনার ব্যক্তিগত কাজই বলা যায়, আপনার বাইরের কাজের বাইরে প্যাশনের কাজ বলা যায়, তাই? প্যাশনের কাজ, রাইট। আমরা একটু শুনতে চাই কি কি কাজ করছেন, কতদিন যাবত এটি পরিচালনা করছেন আপনি, এবং একই সঙ্গে এটি নিয়ে আপনার পরিকল্পনা কি রয়েছে? ধন্যবাদ। আমি ব্যক্তি হিসেবে অত্যন্ত প্যাশনেট একজন ব্যক্তি। আমার অনেক সময় অনেক ওয়ার্কশপে প্রশ্ন আসে যে শাবনম, তুমি যদি তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় একটা শব্দ দিয়ে, তাহলে সেটা কি হবে?
দ্যাটস প্যাশনেট। তো আমি কোনো কাজ করলে প্যাশন থাকলেই করব, যদি আমি প্যাশন খুঁজে না পাই আমি চেষ্টা করি এটাকে অন্যভাবে ম্যানেজ করতে। সেই জায়গা থেকে প্যাশনেট স্পিরিটের শুরু, এবং প্যাশনেট স্পিরিটের মাধ্যমে আমি মানুষকে ক্যারিয়ার অ্যাডভাইস দিতে চেষ্টা করি, কিংবা যেসব জায়গাতে আমাকে সময় দিয়ে শিখতে হয়েছে, শ্রম দিয়ে শিখতে হয়েছে, সেই ছোট্ট ট্রিক্সগুলো, টিপসগুলো আমি মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি, স্পেশালি যারা এখন ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছেন। একই সাথে আরেকটি কাজ আমি প্যাশনেট স্পিরিটের সাথেই করে থাকি, এর মাধ্যমেও আমি এই মেসেজটা দিই, সেটি হচ্ছে যে মানুষের সিভি, যেটা কারিকুলাম ভাইটাই আমরা বলি কাজের ক্ষেত্রে, সেটি সবাই আসলে ঠিকভাবে অর্গানাইজ করতে পারে না। এটিকে কি করে স্মার্টলি আসলে এমপ্লয়ারের কাছে অ্যাট্রাকটিভ ওয়েতে প্রকাশ করা যায়, সেই জায়গাটাতেও আমার অনেক ক্যারিয়ার অ্যাডভাইস রয়েছে। ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারে ইউথ গ্রুপ, সেটা নিয়ে রয়েছে। এবং আমি বলবো ফ্রেশার টু মিড টু টপ লেভেল সবার জন্যই এটি ইউজফুল। আমি চেষ্টা করি খুব বেশি লম্বা না করতে, এটা আমার নিজের সময়ের স্বল্পতার কারণেও। আর আরেকটা অংশ রয়েছে এর, সেটা হলো ফিটনেস। মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেস এখনকার সময়ে সবচেয়ে বড় সম্পদ। আমি অনেক দামি পোশাক পরতে পারি, কিন্তু আমার যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে আসলে আমি জাস্টিস করছি না। তো সেক্ষেত্রে হচ্ছে এই রিসোর্সটা নিয়ে বা এই সম্পদটা নিয়ে আমরা আসলে খুব বেশি সময় দেই না বা কাজ করি না, বা আমরা আসলে আমি বলবো যে স্ট্র্যাটেজিক্যালি আসলে ভাবি না আমি দিনের কোন সময়টুকু নিজের জন্য ডেডিকেট করব। মেডিটেশনের ক্ষেত্রেও একই ব্যাপার। মেডিটেশন আসলে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে অবজার্ভ করা, আমি কোন সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করছি, মানুষকে কিভাবে ট্রিট করছি, এই জিনিসগুলোতে রিফ্লেক্ট করাটা জরুরি। কারণ হলো তাহলেই কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারবো এবং অন্যদেরকে ইমপ্রুভ করতে হেল্প করব। আর যেহেতু আমি একটি নেতৃত্বের পজিশনে রয়েছি, সবখানে আমাকে কথা বলতে হয়, মানুষকে ডিল করতে হয়, আমার সবসময় কিন্তু একটা সচেতন চোখ আমাকে সবসময় গাইড করতে থাকে যে আমি কিভাবে ট্রিট করছি। তাই দিয়ে কিন্তু আসলে যাদেরকে লিড করছি এরা অনেক ক্লু নিচ্ছে, ওরা যখন লিডার হবে ওরাও যাতে আইদার এর থেকে ভালো করে কিন্তু এর থেকে খারাপ না করে, আমার মধ্যে থেকে কোনো রং মেসেজ যেন ওদের মাঝে না যায়। এখানে আমি আমার যারা লিডার ছিলেন তাদেরকেও আসলে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ যে আমি অনেক আমি বলবো খুব ভালো ব্রাইট গুরু পেয়েছি, লিডার্স পেয়েছি, যারা আমাকে গাইড করেছেন, তারা আমাকে ভালোভাবে ট্রিট করেছেন বলেই আমি সবসময় সচেতন থাকি যে আমি যাতে আমার যারা টিম মেম্বার রয়েছে, যারা আমার কথা শুনতে চায়, জানতে চায়, ফলো করতে চায়, তাদের সাথে যেন আমি সবসময় একটা ভালো জেস্টার দেখাতে পারি। তার মানে কি লাইফে মেন্টর দরকার আছে, এরকমটা? অবশ্যই অবশ্যই। আমরা মেন্টর খুঁজেই নেই, মেন্টরও অনেক সময় আমাদেরকে খুঁজে নেয়, এবং এটা সবসময় আমি বলবো যে বোথ ওয়েজ, মিউচুয়াল। আসলে এইসব ব্যক্তিগত জায়গা যেটা আপনি বলছেন যে প্যাশনেট স্পিরিট, এগুলাই কিন্তু আসলে আপনার ক্যারিয়ারকে আসলে অন্য মাত্রায় নিয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি এটার সাথে সম্মত, সত্যি সত্যি তাই। এবং এই যে আমার নিজের ভাবনাটা, আমি কিন্তু প্যাশনেট স্পিরিটে অনেক সময় আমাকে অনেকে অ্যাডভাইস করেছেন যে অন্য আর কোথায় কে কি বলছে সেই জিনিসটাকে ফলো করতে চেষ্টা করো, কিন্তু আমি চেষ্টা করি প্যাশনেট স্পিরিট হচ্ছে আমার সেই ক্ষেত্র যেখানে আমার সততা শতভাগ হতে হবে। আমি নিজেকে চেনার প্রক্রিয়া হিসেবেও আসলে প্যাশনেট স্পিরিটকে দেখি। কেন, সেটার আরও একটা কারণ বলি যে আমাদের যেমন আমাদের বাচনভঙ্গি বা আমাদের আসলে ভাব প্রকাশের যে ক্ষমতা, আমি সেটাকে ইমপ্রুভ করার জন্য আসলে প্যাশনেট স্পিরিটের মিশনটা নিয়েছিলাম, যে কি করে আসলে দেখি সুন্দর করে কথা বলতে হলে বা মানুষকে গাইড করতে হলে কিভাবে বলা উচিত, সেই জায়গাটায় আমার নিজের চর্চাটাকেই তখন আমার মনে হয়েছে কেন না আমি ভিডিওতে রেকর্ড করি। অনেক সময় আমি আবার মায়ের যে ভূমিকাটা, আমি আমার নিজের মাকে দেখেছি, আমি মা হিসেবে কি করছি, তখন আমি হয়তো কিছুটা প্যারেন্টিংয়ের বিষয়টাও বলি যে আপনি যদি আপনার সন্তানকে সফল ক্যারিয়ারে দেখতে চান তাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে ট্রিট করবেন, কি স্বপ্নটা দেবেন বা কি গাইডেন্সটা দেবেন বা কি করবেন না, সেই বিষয়গুলো কিন্তু আমি প্যাশনেট স্পিরিটের মধ্যে দিয়ে বলতে চেষ্টা করি। চমৎকার। আপনি তরুণদেরকে নিয়েও কাজ করবার চেষ্টা করছেন, আমি বলবো, বা করছেন। তরুণদেরকে দক্ষ করে তোলার জন্য আপনার বেশ কিছু কাজ রয়েছে। একই সঙ্গে বয়স্কদের জীবনের যে শেষ পর্যায়টা রয়েছে সেটাকেও আপনি অর্থবহ করে তুলতে চাচ্ছেন। এই দুটো বিষয় নিয়েও যদি একটু জানতে চাই যে এই যে নিজের কাজ, নিজের একটা চ্যানেল, নিজের একটা পরিবার, এর বাইরেও যে কিছু ভাবা যায়, আমাদের দেশের যারা বয়স্ক রয়েছেন বা তরুণ যারা রয়েছেন, কিভাবে সম্ভব, কি করছেন, সবকিছু নিয়েই জানবো।
আচ্ছা, প্রথমে তরুণের অংশটাতে আসি। সেটি হলো যে আমি যে অর্গানাইজেশনে এখন আছি, আমরা এখানে তরুণ উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি যে প্লাস্টিক রিসাইক্লিং এর যে বিষয়টি বললাম, সেখানে আমরা এখন উদ্যোক্তা তৈরিতে খুব মনোযোগ দিচ্ছি, কারণ এতে দুটি জায়গায় আমাদের আসলে উপকার। একটি হচ্ছে যে আমরা এই মা প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছি প্লাস্টিক সরিয়ে, আর দ্বিতীয় যে প্লাস্টিকগুলো আসলে পৃথিবীতে চলে এসেছে, আমরা তৈরি করে ফেলেছি নিজেদের ব্যবহারের জন্য, সেইখানে আসলে কিন্তু এদেরকে ফিরে নিয়ে কোথাও চলে যাওয়ার উপায় নেই, এগুলো গায়েব হয়ে যাবে না, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং একে ওয়েলথে কি করে পরিণত করা যায়, সেখানে আমরা তরুণ উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি, যাতে এই প্লাস্টিকগুলো থেকে আমরা এমন কোনো ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করতে পারি, রিসাইকেল করতে পারি, যেগুলো আসলে অনেক তরুণকে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করে দিবে, উদ্যোক্তা হিসেবে আরও বড় করতে চেষ্টা করবে। এবং ওয়েস্ট এমন একটা সেক্টর আসলে যেখানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টন বর্জ্য ফেলে রেখে দিয়েছি, একে আমরা অ্যাড্রেস করছি না, কিন্তু সেখান থেকে আসলে ওয়েলথ তৈরি করার অনেকখানি জায়গা রয়েছে। আমরা এখানে প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমেও ইনোভেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার রয়েছে, আমাদের বিজনেস ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে আমরা তাদেরকে খুঁজে এনে ট্রেন করছি এবং একই সাথে ইকুইপমেন্ট সাপোর্টও দিচ্ছি। এই মিশনগুলো আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশনের ইনোভেশন সেন্টারেই তৈরি করি এবং এগুলো সবই অ্যাফোর্ডেবল। শুরুতে যেমন বলছিলাম যে এগুলো অ্যাফোর্ডেবল হতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, এগুলো অ্যাফোর্ডেবল এবং তাদেরকে আমরা এই আফটার সেলস যে মেইনটেনেন্স সাপোর্ট, সেই জায়গাটাতেও সাপোর্ট করার চেষ্টা করছি। আর একই সাথে আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই উদ্যোক্তাদের জন্য আমরা এই মুহূর্তে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, ইনোভেশন ফর ডেভেলপমেন্ট। সেখানে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই যত উদ্যোক্তা সারা বাংলাদেশে তৈরি হবে, তাদেরকে আমরা একে অন্যের সাথে সংযুক্ত করতে চাইছি, এক্সটার্নাল মার্কেটের সাথে তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। এটা ডিজাইন পর্যায়ে রয়েছে, সামনে আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের ওয়েবসাইটে। এবারে আসি বয়োবৃদ্ধদের জন্য। এটি এখনো আসলে আমি বলবো যে ডিজাইন পর্যায়ে রয়েছে। এটি আমাকে হয়তোবা ব্যক্তিগত যে সার্কেল রয়েছে আমার, তাদের সাথে মিলেই তৈরি করতে হবে, কারণ একা তো আসলে মানব কল্যাণ করতে চাইলেও আমি একা করতে চাইলে করতে পারবো না। যেখানে আমার আসলে আপনি বাস্তবায়নের পথে রয়েছেন এমন কি বিষয়টা? আমাকে বাস্তবায়নের পথের কথা ভাবতে হবে আসলে আরেকটু পরে, কারণ আমি তো একটা ক্যারিয়ারে এখন সংযুক্ত রয়েছি। হ্যাঁ, যেহেতু আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে রয়েছে, আমার সময়ের অনেকখানি ডেডিকেটেড এবং আমার মেয়েও এখন আমরা একটু ডিজাইনটা শুনি। জি, আমার মেয়েও যেহেতু এখনো 15 বছর বয়স, তার আরো একটু তাকে পরিণত করার জন্য আমার সময় তার প্রয়োজন। এটি এখনো ভাবনা চিন্তায়, কলেবরটা এখনো কাগজপত্রেই রয়েছে, কিন্তু আমার ভাবনাটা যেটা, সেটা হচ্ছে যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন আসলে কমিউনিটি লেভেলে কিন্তু একটা মডেল তাদের জন্য তৈরি করা যায়। আমার ভাবনাটাকে আমি অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ রাখতে চেষ্টা করি। যেমন ধরুন স্কুলে আমি দেখেছি, আমার মেয়ের স্কুলে অনেক বাচ্চা রয়েছেন যারা হয়তোবা বাড়িতে যদি দাদা কিংবা দাদি অসুস্থ থাকেন, তাহলে বা তাকে ভেন্টিলেটর নিতে হয় কিংবা তাকে একটা সাপোর্ট নিতে হয়, যেটা মেশিন সাপোর্ট, বাচ্চাটা তার কাছে যেতে ভয় পায়, তার মাই এইরকম গল্প হয়তো করে। তার মানে হচ্ছে আমরা ওই অ্যাভিনিউটা তৈরি করিনি, ওই বাচ্চাটার মধ্যে সেই মমতাটা আসলে দিতে পারিনি, যাতে দিয়ে সেই ভয়টা ওভারকাম করবে যে দাদা বা দাদু একটা বয়সের পরে অসুস্থ হতেই পারে, ওনার একটা ছড়ি দরকার হতেই পারে, হুইল চেয়ার থাকতে পারে, তার মেশিনের সাপোর্ট দরকার হতে পারে, ডায়পার লাগতে পারে, অনেক রকম কেয়ারের প্রয়োজন আছে। এই কেয়ারগুলো থেকে আমরা আসলে এখন আস্তে আস্তে সরে যাচ্ছি, যেটা আমার জন্য খুবই ব্যথার জায়গা, খুবই ব্যথার কারণ। তো সেইখানে আমি চাই হচ্ছে যে স্কুলের বাচ্চাদের সাথে বয়োবৃদ্ধদের একটা ইন্টারঅ্যাকশনের একটা অ্যাভিনিউ তৈরি হবে, যেখানে এই যে আমাদের বয়স্ক সদস্য যারা রয়েছেন, অনেক অনেক অভিজ্ঞতা, অনেক গল্প তাদের প্রত্যেকেরই, সেই গল্পগুলো তারা এই ছোট ছোট বাচ্চাদের সাথে শেয়ার করবেন। এটি আমাদের তো, আমি যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া থাকি, এটা কিন্তু কল্যাণ সমিতি আছে, এই কল্যাণ সমিতিতে আমরা শুক্রবারে সকালবেলা 1 ঘন্টা ডেডিকেট করতেই পারি। আর আরেকটা যেটি প্ল্যান রয়েছে, সেটি হচ্ছে ইউথ গ্রুপ তৈরি করা। এই ইউথ গ্রুপরা, আমরা এই রিয়েলিটি থেকে তো এখন সরে যেতে পারবো না যে ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছে কিংবা ক্যারিয়ারের জন্য চলে যাচ্ছে, তাহলে ওই কল্যাণ সমিতির লিস্টে কিন্তু থাকে যে কারা কারা বয়স্ক সদস্য রয়েছেন। তাদেরকে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, বেলটা বাজিয়ে জিজ্ঞেস করা যে আঙ্কেল আপনি কি ভালো আছেন, আপনার কি কোনো হেল্পের দরকার, আপনার কি আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আপনাকে কি নিয়ে যেতে হবে না আপনার নিয়ে যাওয়ার লোক আছে, এইটুকু জিজ্ঞেস করতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না। আমরা যদি একটা ইউথ ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করে দিই, ক্লাস 9-10 পড়া ছেলে মেয়েদের জন্য এটি কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমরা সমাজে আসলে মমতা দিতে ভুলে যাই, এই মমতাটাকেই আমি আসলে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আপনার চমৎকার কিছু উদ্যোগ আমি বলবো এবং চমৎকার কিছু স্বপ্ন।
সেগুলোর বাস্তবায়ন ঘটুক, সুন্দরভাবে সফলতা আসুক। অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, নিজেকে আরেকবার আপনাদের সাথে কথা বলতে বলতে চেনার সুযোগ দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আপনারাও খুব ভালো থাকবেন। আশা করি আপনাদেরকেও পাশে পাবো আমার এই মমতা ছড়িয়ে দেওয়ার অভিযানে। অবশ্যই। ধন্যবাদ।